আমার সবচেয়ে কাছের মানুষ আমার স্বামী। ওর ভিতরটা যে এত নোংরা ছিল, আমি স্ত্রী হয়েও টের পাইনি। আমার ভালোবাসার দুর্বলতার সুযোগে ওর মনের গভীরে যে চক্রান্তের বীজ সে রোপণ করেছিল, তার বিন্দুবিসর্গ আমি কখনো আন্দাজ করতে পারিনি। ও যখন আমার দিকে ডিভোর্স পেপারটা এগিয়ে দিয়ে বলল, এয়ারপোর্টের ভেতরে ঢোকার আগে ডিভোর্স পেপারটা সই করে দিয়ে যাও, আমার মাথায় বাজ পড়লেও হয়তো আমি এতটা চমকে যেতাম না। তারপরেও ওকে বললাম, তুমি কি আমার সাথে মজা করছো? এমনিতেই তোমাকে ছেড়ে আমাকে একা ইউকেতে যেতে হচ্ছে, মনটা খুব খারাপ। তার উপর তুমি আর এসব নিয়ে মজা করো না। আমি সিরিয়াস রুহেলি, তুমি যাওয়ার আগে আমাকে পেপারটা সই করে দিয়ে যাও। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। আমার বাবা মা ছিলেন এয়ারপোর্টে। ওনারাও শক খাওয়ার মতো আবিরের মুখের দিকে চেয়ে থাকলেন। একটু আগে যে আবির গাড়ি ড্রাইভ করে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিল, কত গল্প হলো দুজনার। আমি ওর বিরহে বেশিদিন একা একা ইউকেতে থাকতে পারবো না এ কথা বলাতে ও আমাকে বলল, 4 মাস অপেক্ষা করো মাই সুইটহার্ট, আমি শীঘ্রই তোমার কাছে চলে আসব। এখন আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি একজন শিক্ষিত মানুষ হয়ে ওর ভণ্ডামিটা ধরতে পারলাম না। নিজের ভালোবাসাটা এভাবে অপমানিত হতে দেখে বুকের ভেতরে প্রচন্ড কষ্ট হচ্ছিল। আবির আবার তাগাদা দিয়ে বলল, তাড়াতাড়ি সইটা করে দাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। ওর কথা শুনে আমার বিবশ যন্ত্রগুলো আমার অস্তিত্বকে গ্রাস করছিল। কিন্তু এত কিছুর পরেও আমি কাঁদতে পারছিলাম না। শুধু নীরব আর্তনাদগুলো কুণ্ডলি পাকিয়ে গলার কাছে তড়পাতে লাগলো। তারপরও বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে এই মুহূর্তে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত নই। আমি জানতাম তুমি 4 মাস পর ইউকেতে আসছো। আমরা সেখানে দুজনে সুখে সংসার করব। আমার মনকে আমি এভাবেই সেট করেছি। এরকম তো হওয়ার কথা ছিল না। রুহেলি, মানুষের মন খুব পরিবর্তনশীল। সময়ের সাথে মনও বদলে যায়। আমিও মানছি, আমাদের মাঝে সেই রকমই কথা হয়েছিল। কিন্তু পরে মনে হলো, এখানে আমার এত সুন্দর কেরিয়ার রেখে কেনই বা বিদেশে যাব। তুমি ডাক্তার মানুষ, ইউকেতে ডক্টর হিসেবে তুমি রেজিস্টার্ড, তোমার ওখানে ঝকঝকে কেরিয়ার হবে। কিন্তু আমি বহু কষ্টে 15 বছরের সাধনায় আমার এরকম কেরিয়ার হয়েছে। আমি একটা কোম্পানির সিইও। বিদেশে আমার এরকম কেরিয়ার হতে বহু বছর সময় লাগবে। তার থেকে এই ভালো নয় কি তুমি আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিলে? তুমি তোমার মতো স্বাধীন থাকলে, আমিও থাকলাম আমার মতো। এছাড়া এছাড়া কি আবির? বলো, বলে ফেলো, আমি শুনতে চাইছি। কেন তোমার মনের এই পরিবর্তন হলো? কেন এত সহজ ব্যাপারটাকে তুমি জটিল করে তুলছো? আসলে তুমি তো কোনোদিন মা হতে পারবে না। এদিকে আবিরের মুখের এসব কথা শুনে আমার বাবা ধপ করে পাশের চেয়ারটায় বসে পড়ল। তাই দেখে আমার মা বলল, আবির, তুমি যদি রুহেলিকে ডিভোর্স দেবে, সেটা তো ওকে আগে জানাতে পারতে। মেয়েটা আমার একা একা এত দূরে যাচ্ছে, এই সময় ওকে এই মানসিক চাপটা না দিলেই পারতে। আপনি কেন আমাদের মাঝখানে ঢুকছেন? আমাদের ব্যাপারটা আমাদের বুঝে নিতে দিন। আমি যেন আর একটা ধাক্কা খেলাম। তারপরও নিজেকে সামলে বললাম, আবির, আমি যে মা হতে পারবো না সেটা তো তুমি জানতে। তাই 10 বছর আগে তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম। আমি তখন মানসিকভাবে প্রস্তুত ছিলাম। অথচ আমাদের বিয়ের 12 বছর পর মানসিক প্রস্তুতির সুযোগ না দিয়ে আমার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিলে। এটা কি মানুষের মতো কাজ হলো? আবির একথা শুনে কি মনে করে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি এনকেতে যাও, মানসিকভাবে প্রিপারেশন নাও। তারপর মাস তিনেকের মধ্যে আমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। কথা বলে আবির হনহন করে হেঁটে চলে গেল। এদিকে আমার বাবা মায়ের অবস্থা পুরো বেকায়দায়। তাদের একমাত্র সন্তানের জীবনে আকস্মিক বিপর্যয় ওনারা মেনে নিতে পারছেন না। আমি নিজেকে শক্ত রাখার ভান করে বললাম, এটা নিয়ে তো মাথা ব্যথা করো না, এটা তো হওয়ারই ছিল। আজ নয়তো কাল ঠিকই হতো। আমি একটা ট্যাক্সি ডেকে মা বাবাকে গাড়িতে উঠিয়ে দিলাম। বাবা গাড়িতে ওঠার আগে আমাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলল, বিদেশ বিভুঁইয়ে একা একা তুই নিজেকে কি করে সামলাবি? আমায় নিয়ে এত ভেবো না, যা হয় ভালোর জন্যই হয়। মায়ের দিকে তাকিয়ে বললাম, বাবার দিকে খেয়াল রেখো, দুজনে নিয়মিত ডাক্তারের চেক আপে থেকো। আমি একটু থিতু হয়ে তোমাদেরকে 6 মাসের জন্য আমার কাছে নিয়ে আসব।
আমার দেরি হয়ে যাচ্ছে। আমি গেলাম। আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকে ইমিগ্রেশনের কাছে চলে গেলাম। ইমিগ্রেশন ক্রস করে চেক ইন করে বোর্ডিং পাস নিয়ে ওয়েটিং রুমে বসে ভাবলাম, মুখ ঢাকা মুখোশের দুনিয়ায় মানুষকে চেনা আসলেই বড় দায়। প্লেনে উঠতে এখনো ঘন্টাখানেক দেরি হবে। একটানা 13 ঘন্টার প্লেন জার্নি। যাই হোক, যে ধাক্কাটা আমি খেলাম, ভেতরে ভেতরে আমি রক্তাক্ত হয়ে যাচ্ছি। অথচ এই আবির আমাকে ছাড়া বাঁচবে না বলে কত অনুনয় করল। তাই তো 10 বছর আগে আমি ওকে ডিভোর্স দিতে পারলাম না। আমি যেন সুদূর অতীতে হারিয়ে গেলাম। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। তারপরও দুজনের মাঝে ছিল গভীর প্রেম। কিন্তু বিয়ে 2 বছর পার হয়ে গেলেও আমি মা হতে পারলাম না। আবির একমাত্র ছেলে বলে নাতির মুখ দেখার জন্য আমার শ্বশুর-শাশুড়ি অস্থির হয়ে গেলেন। অবশ্য তখনও আমি স্টুডেন্ট। কলকাতা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্রী। আবির ওনাদের বলল, তোমরা এত অস্থির হচ্ছ কেন? সন্তান নেওয়ার ঢের সময় পড়ে আছে। ওকে একটু পরীক্ষাটা ঠিকমতো দিতে দাও। আবিরও তখন সবে জবে ঢুকেছে। ওর একারায় সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছিল। তারপর আমি এমবিবিএস পাস করে ইন্টার্ন শেষ করে একটা প্রাইভেট মেডিকেলে জয়েন করলাম। আমি অবাক হয়ে ভাবছি, যে আবির আমার চোখের জল সইতে পারত না, সেই মানুষটাই আমার সারা জীবনের কাঁদার রসদ হয়ে থাকলো। ভালোবাসা দিয়ে আসলে কিছুই হয় না। তাকে হয়তো কৌশলে বেঁধে রাখতে হয়। সে জায়গাটাই হয়তো আমি ব্যর্থ হয়েছি। তারপর আমাদের দুজনের এই সংসারটা ভালোই চলছিল। আবিরের বাবা সরকারি হাই স্কুলের টিচার ছিলেন। উনিও তখন অবসর গ্রহণ করেন। ওনাদের নাকি সময় কাটে না, তাই তাড়াতাড়ি নাতির মুখ দেখতে চান। অগত্যা ওনাদের চাপাচাপিতে আমি নিজেকে চেক আপ করাই। বিশেষ একটা গাইনোকোলজিক্যাল সমস্যা থাকার কারণে আমি কোনোদিন মা হতে পারবো না। যেহেতু ওর বাবা মা আমাদের সন্তান দেখতে চাইছিল, তাই আমি তখন ওকে ডিভোর্স দিতে চাইলাম। কিন্তু আবির আমাকে বলল, ও নাকি আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তারপরে যদি আমি ওকে ডিভোর্স দিই, তাহলে সে সুইসাইড করবে। অতএব আমি আমার সিদ্ধান্ত বাতিল করলাম। কিন্তু এরপর আবির বাড়িতে না থাকলে আমার শ্বশুর-শাশুড়ি এটা নিয়ে আমাকে নানা মন্দ কথা বলতো। আমি আবিরের মুখের দিকে তাকিয়ে সব ভুলে থাকার চেষ্টা করতাম। বছর 2 আগে একদিন আবির আমায় বলে, রুহেলি, বাবা মা প্রতিদিন তোমাকে খারাপ কথা বলে। আমার খুব কষ্ট হয়। আমি এর থেকে পরিত্রাণের একটা উপায় খুঁজে বের করেছি। আমি একথা শুনে ওকে বললাম, কি উপায়? আমরা বিদেশে গিয়ে সংসার পাতব। সেখানে আমাদের কেউ গালমন্দ করবে না। আমরা দুজনে শান্তিতে থাকব। তুমি ক্লাবের জন্য রেজিস্ট্রেশন করো। ওর কথাটা আমার মনে ধরল। আমি খেটে খুঁটে পড়ে ক্লাবে চান্স পেলাম 1 বছর আগে। তারপর বিভিন্ন জায়গায় অনলাইনে ইন্টারভিউ ফেস করলাম। অবশেষে লন্ডনের রয়্যাল হাসপাতালে আমার চাকরি হলো। আবির খুব খুশি হলো। আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম। তারপর ও আমাকে বলল, তুমি আগে যাও, আমি পরে আসছি। 4 মাস শুধু তোমাকে একটু কষ্ট করে থাকতে হবে। আমি ওকে সরল বিশ্বাস করলাম। আমার বিশ্বাসের পুরস্কার আবির আমাকে হাতে হাতে দিয়ে দিল। আসলে জীবনের প্রতিটি পদক্ষেপ নিজেকে ভালোবেসে নেওয়া উচিত। অথচ আমরা তা না করে অন্যের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিই। এই যে আমি বিয়ের পর চাকরি করেছি, আবার সংসার সামলেছি, দিন শেষে শ্বশুর-শাশুড়ির গালমন্দ হজম করেছি। শুধু স্বামী খুশি থাকবে বলে এসব অসঙ্গতির সাথে প্রতিনিয়ত নিজেকে মানিয়ে নিয়েছি। ভেবেছিলাম বিনিময়ে হয়তো আমি সুখী হতে পারবো। না, ভুল ভেবেছি। অপরকে সুখী করতে গিয়ে আমি যেন নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি। সুতরাং আমার মতো ভুল কেউ করবেন না। সবার আগে নিজেকে ভালোবাসুন। আমার আজ মনে হয়, আমার সন্তান না হলেও আমার তো ভালো চাকরি ছিল। আয়ও ভালো করতাম। আবিরের অনেক সাপোর্ট হতো। আবির ওই কারণে আমাকে তখন ডিভোর্স দিতে চায়নি। অথচ আজ পরিপূর্ণভাবে নিজেকে যখন প্রতিষ্ঠিত করল, তখনই আমাকে বিদেশে যাওয়ার রাস্তা বাতলে দিল, যাতে আমি বিদেশে গেলে ও নতুন করে সংসার শুরু করতে পারে। কি স্বার্থপর! ডিভোর্সটা আমাকে দিতে 1 মুহূর্ত দেরি করল না। না, ও 3 মাস অপেক্ষা করেনি। আমি পৌঁছানোর 3 দিনের মাথায় ও ইউকেতে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিয়েছে।